সালের রিয়েল এস্টেট বাজারটা ঠিক যেন একটা জটিল ধাঁধা। এমন একটা পরিবেশ যেখানে টিকে থাকতে হলে বা সফল হতে হলে আমাদের একটু অন্যভাবে ভাবতেই হবে। চলুন এই ধাঁধার জট খোলা যাক। এই সংখ্যাটা দেখুন একবার, $1.8 ট্রিলিয়ন। 2026 সালের শেষ নাগাদ কমার্শিয়াল রিয়েল এস্টেটের এত বিশাল অঙ্কের একটা ঋণ পরিশোধের সময়সীমা শেষ হতে চলেছে। ভাবুন তো, এটা বাজারের ওপর কী অনসম চাপ তৈরি করছে। পুরো ইন্ডাস্ট্রিকেই নাড়িয়ে দেওয়ার জন্য এই একটাই সংখ্যা যথেষ্ট। অ্যালায়েন্স সিজিসির এই কথাটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরিস্থিতিটা কতটা গুরুতর। মানে প্রতি দুটো ব্যবসার মধ্যে একটা প্রথম 5 বছরই বন্ধ হয়ে যায়, আর এর মূল কারণ হলো বাজারের ঝুঁকিগুলো ঠিকমতো বুঝতে না পারা। একটা ছোট ভুল এখানে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পরিবর্তন আসছে, এখানে আসল ঝুঁকিগুলো ঠিক কি কি, আর এই ডামাডোলের মধ্যেই বা সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে? চলুন পুরো বিষয়টা একেবারে ভেঙে দেখা যাক। গত এক দশক বা তারও বেশি সময় ধরে রিয়েল এস্টেট বাজার একটা সহজলভ্য ঋণের যুগে অভ্যস্ত ছিল। কিন্তু সেদিন শেষ। আমরা এমন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছি যা বাজারের সব নিয়মকানুনই বদলে দিচ্ছে। আসল খেলাটা কিন্তু এখানেই, প্রায় শূন্য সুদের হারের যুগ, মানে সস্তায় টাকা পাওয়ার দিন শেষ হয়ে গেছে। আর এই নতুন বাস্তবতা পুরো ইন্ডাস্ট্রিতেই একটা ঝাঁকুনি দিয়েছে। বিনিয়োগকারী থেকে ডেভেলপার সবাই এখন এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চলুন এবার একটু নির্দিষ্ট করে চ্যালেঞ্জগুলোর দিকে তাকাই। আমরা যদি ঝুঁকিগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিই, তাহলে একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে, বোঝা যাবে বিপদগুলো ঠিক কোথা থেকে আসছে। পরিস্থিতি কতটা বদলেছে সেটা এই স্লাইডটা দেখলেই পরিষ্কার। যেখানে আগে 4% কম সুদে টাকা পাওয়া যেত, এখন সেখানে 7% বেশি গুনতে হচ্ছে। মানে অর্থায়নের খরচ প্রায় দ্বিগুণ। এই একটা কারণেই কিন্তু বাজারের গতি কমে গিয়েছে, আর সম্পত্তির দাম নিয়ে এত অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন বাজারের বাইরের চাপগুলোর কথা ভাবা যাক। বিশ্বজুড়ে 70টিরও বেশি দেশের নির্বাচন, বিভিন্ন জায়গায় যুদ্ধ, সাপ্লাই চেনের সমস্যা, এই সবকিছুই কিন্তু বাজারের উপর প্রভাব ফেলছে। তার উপর আছে জলবায়ু পরিবর্তন। এক বছরে $28 বিলিয়ন ক্ষতি, আর এর ফলে ইন্স্যুরেন্সের খরচ এখন আকাশ ছোঁয়া। ডেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প বলছে। বাজারটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে দেখুন, শহরের কেন্দ্রস্থলে থাকা অফিসগুলোর দাম প্রায় 30% কমে গেছে। আবার অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প খাতের সম্পত্তির দাম প্রায় 9% বেড়েছে। এটা পরিষ্কার যে বাজারের ভেতরেও একটা বড়সড় ওলটপালট চলছে। এই 54% সংখ্যাটা কিন্তু একটা গভীর সামাজিক সমস্যার দিকে ইঙ্গিত করছে। এর মানে হলো দেশের অর্ধেকেরও বেশি ভাড়াটিয়া তাদের আয়ের 30%-এর বেশি শুধুমাত্র বাড়ি ভাড়া দিতেই খরচ করে ফেলছেন। এটা সাশ্রয়ী মূল্যের আবাসনের সংকটকে একেবারে সামনে নিয়ে আসছে। আচ্ছা, তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যা নিয়েই কথা বললাম। এবার বরং সমাধানের দিকে নজর দেওয়া যাক। এই নতুন পরিবেশে যে কোনো সম্পত্তিকে বিশ্লেষণ করার জন্য কিছু জরুরি টুলস বা মেট্রিক্স আছে, যেগুলো না জানলেই নয়। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। যে কোনো সম্পত্তি বিশ্লেষণের একেবারে প্রথম ধাপ হল এনওআই। সহজ ভাষায় একটা সম্পত্তি থেকে মোট যা আয় হয়, সেখান থেকে সেটার রক্ষণাবেক্ষণের খরচ বাদ দিলে যা থাকে সেটাই হলো এনওআই। ট্যাক্স বা লোনের সুদের মতো জটিল হিসাব বাদ দিয়ে এটা হলো একটা সম্পত্তির আসল আয়ের চিত্র। একবার এনওআই জেনে গেলে এরপর আসে ক্যাপ রেট। এটা একটা অসাধারণ টুল। এটা দিয়ে খুব সহজে দুটো আলাদা সম্পত্তির মধ্যে তুলনা করা যায়, কোনটায় ঝুঁকি কেমন আর কোনটায় রিটার্ন পাওয়ার সম্ভাবনা কতটা। বিনিয়োগকারীদের জন্য এটা খুবই জরুরি একটা মাপকাঠি। আর আমাদের টুলকিটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডিএসসিআর। লোন দেওয়ার আগে ব্যাংক বা যে কোনো ঋণদাতা সবার আগে এটাই দেখে, কারণ এই রেশিওটাই বলে দেয় যে একটা সম্পত্তি তার লোনের কিস্তি শোধ করার মতো যথেষ্ট আয় করছে কিনা। তো এনওআই, ক্যাপ রেট আর ডিএসসিআর, এই তিনটি হল বিনিয়োগকারী টুলকিটের মূল অস্ত্র। এখন যেহেতু আমাদের হাতে টুলসগুলো আছে, চলুন দেখি এই অনিশ্চিত বাজারের সুযোগগুলো ঠিক কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে। সূত্রগুলো আমাদের কোন দিকে ইঙ্গিত করছে? তাহলে চোখ কান খোলা রাখতে হবে কোথায়? প্রথমত, মন্দার সময়ও যেসব সম্পদের চাহিদা কমে না, যেমন মেডিকেল অফিস বা মাল্টি ফ্যামিলি আবাসন। দ্বিতীয়ত, যেসব মালিক লোনের চাপে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, সেখানে কম দামে ভালো কিছু পাওয়ার সুযোগ থাকতে পারে। আর ডালাসের মতো কিছু শহর বিনিয়োগের জন্য হটস্পট হয়ে উঠছে। আর যারা সরাসরি সম্পত্তি না কিনেও এই বাজারে বিনিয়োগ করতে চান, তাদের জন্য আছে আরআইটিএস
বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এর মাধ্যমে খুব সহজে অ্যাপার্টমেন্ট, শপিং মল, স্বাস্থ্যকেন্দ্রের মতো বিভিন্ন খাতে বিনিয়োগ করা যায়। মানে সব ডিম এক ঝুড়িতে না রেখে ঝুঁকিটা ভাগ করে নেওয়া যায়। চলুন এবার একটু দূর থেকে পুরো ছবিটা দেখি। দীর্ঘমেয়াদে কোন কোন জিনিস রিয়েল এস্টেটের সংজ্ঞাকেই হয়তো বদলে দেবে। ভবিষ্যতের বাজারটা আসলে কেমন হতে চলেছে। দেখুন, প্রযুক্তি, পরিবেশ নিয়ে সচেতনতা আর আমাদের জীবনযাত্রার পরিবর্তন, এই সব কিছু মিলে ইন্ডাস্ট্রিটাকে নতুন করে সাজাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা বিশ্লেষণে বিপ্লব আনছে। পরিবেশবান্ধব বিল্ডিং এখন আর কোনো বিলাসিতা নয়, এটা এখন প্রয়োজন। আর শহরগুলো তাদের খালি অফিসগুলোকে নতুন করে ব্যবহারের কথা ভাবছে। এটা শুধু একটা সাময়িক মন্দা নয়, এটা একটা কাঠামোগত বিবর্তন। এখানে একটা গভীর প্রশ্ন উঠে আসে। আমাদের চারপাশের পৃথিবীটা অদৃশ্য আর খুব দ্রুত বদলে যাচ্ছে। সেখানে রিয়েল এস্টেটের মতো একটা বাস্তব, ধরা ছোঁয়া যায় এমন এবং ধীরগতির সম্পদের ভূমিকাটা আসলে কি? আমরা এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করব। ভাবুন তো, যে যুগের সবকিছুই এত দ্রুত বদলে যায়, এত ক্ষণস্থায়ী, সেখানে রিয়েল এস্টেটের এই যে স্থায়িত্ব, এই যে টিকে থাকা, যেটাকে আমরা হয়তো এর দুর্বলতা ভাবি, সেটাই কি আসলে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।